হ্যালো। হুম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমার কনসেপ্ট অফ পাওয়ারে এখানে অ্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে ভিআই কস ফাই, এটা আমি অলরেডি বলেছি। ভিআই সাইন ফাই, এটা আমি অলরেডি বলেছি। আর হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট ওয়াট, এর ভার, এটাও বলা আছে। একটাকে পি একটাকে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবং দেখো অ্যাক্টিভ পাওয়ারটাকে আমি বলেছিলাম কি, যেটা আমার অলরেডি তোমার ফিল করা যায়, মানে এর ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে। সেই জন্য বলছে প্রডিউসেস হিট ইন হিটার, লাইট ইন ল্যাম্পস, মোটরের ক্ষেত্রে টর্ক। অর্থাৎ যেটার ফিজিক্যালি এক্সিস্টেন্স পাবো আমি, সেটাকে আমি অ্যাক্টিভ পাওয়ার আকারে পাবো। আর এই রিয়াক্টিভ পাওয়ার কি করে? এই রিয়াক্টিভ পাওয়ার কি কাজ? কিছুই নেই। পাওয়ার ফ্যাক্টর মেজার করতে বরঞ্চ একটু হেল্প করতে পারে। যে আমি বলতে পারি যে যত বেশি রিয়াক্টিভ পাওয়ার, দেখো পাওয়ার ফ্যাক্টর তত বেশি কম, তাই তত কম, তাই না? যত বেশি রিয়াক্টিভ সিস্টেমে যত বেশি অ্যাক্টিভ পাওয়ার বাড়বে, তত রিয়াক্টিভ পাওয়ার কমবে, যদি ট্রু পাওয়ারটা সেম থাকে। তাহলে যত বেশি অ্যাক্টিভ পাওয়ার বাড়ে, আমরা কি জানি পাওয়ার ফ্যাক্টর বাড়ে। আর যত বেশি রিয়াক্টিভ পাওয়ারটা যদি বেড়ে যায়, তাহলে দেখো পাওয়ার ফ্যাক্টরটা আবার কমে যায়। তো পাওয়ার ফ্যাক্টরের সঙ্গে এর একটা সম্পর্ক আছে, মানে এই পাওয়ারটা থেকে পাওয়ার ফ্যাক্টরের একটা ধারণা পাওয়া যেতে পারে। অ্যাক্টিভ পাওয়ার মাপা হয় ওয়াট মিটারে, আর রিয়াক্টিভ পাওয়ার পড়া হয় ভার মিটারে। তোমাদেরকে এই চ্যাপ্টারে পড়ানোর বিষয়বস্তু হচ্ছে এই ওয়াট মিটার, ঠিক আছে? এবং যেটা জানা নেই সেটা হচ্ছে উপরে যে কথাটা লেখা আছে, সেটা হচ্ছে দ্য অ্যাক্টিভ পাওয়ার ইজ দ্য রিয়াল পাওয়ার হুইচ ইজ ডিসিপেটেড ইন দ্য সার্কিট। এই যে অ্যাক্টিভ পাওয়ার বলছি আমি, বলছি সেই অ্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে সার্কিটের মধ্যে যেটা ডিসিপেট হয়, সেটা মানে আমার সার্কিটের মধ্যে যেটা কনজিউম হয়ে যাচ্ছে। বাট রিয়াক্টিভ পাওয়ারটা হচ্ছে এটাকে, এই পাওয়ারটার বেসিক্যালি তাৎপর্যটা বলা হয়, পাওয়ার বলে নাকি দিস পাওয়ার হুইচ মুভস ব্যাক অ্যান্ড ফ্রন্ট বিটুইন দ্য লোড অ্যান্ড সোর্স। লোড আর সোর্সের মধ্যে এই পাওয়ারটা সবসময়, মানে এটা অ্যাকচুয়ালি কি রিয়াক্টিভ পাওয়ারটা এটুকু জানো যে এটা ইমাজিনারি টার্ম। আমি যেরকম বলেছিলাম যে অ্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে তোমার রিয়েল টার্ম, রিয়াক্টিভ পাওয়ারটা ইমাজিনারি টার্ম। তো ইমাজিনারি মানে এটাকে দেখা যায় না। এবং কি কারণে দেখা যায় না? বলে নাকি এই পাওয়ারটা সবসময় ফ্লো করতে থাকে। কেন? তার কারণটা আমি তোমাদের বলছি। দেখো, যেমন ধরো তোমরা আরএল সার্কিট পড়ার সময় বা যে কোনো এল জাতীয় সার্কিট পড়ার সময় আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম। কথাটা কি না, কথাটা হচ্ছে যে আমার ধরো এই সোর্সটা একটা পাওয়ার ডেলিভার করছে বা একটা ভোল্টেজ বা কারেন্ট কিছু একটা পাঠাচ্ছে। অ্যাকর্ডিংলি এই যে ইন্ডাক্টরটা সে করে কি, ধরো একবার সেটাকে এই কারেন্টের ভেতর দিয়ে পাস করে গেল, যেই পাস করে গেল সে কারেন্টটা ও স্টোর করে রেখে দিল। সে কারেন্টটা বেশ গেলো কিছুক্ষণের জন্য স্টোর করলো। এবং সেই কারণেই যখন এ আবার পাঠাচ্ছিল, তখন আবার ধরো উল্টো দিকে, মানে এ ধরো যখন কারেন্ট পাঠায়নি, তখন কিন্তু সার্কিটে ও কারেন্টটা সাপ্লাই দিয়ে রেখেছে। এবং সেই কারণেই ভোল্টেজ আর কারেন্ট মিসম্যাচ করে গেছে। যেটা গত দিনকে আমি বলেছিলাম যে ভোল্টেজ আর কারেন্ট যে ল্যাগ করে যাচ্ছে, এই ল্যাগ করার কারণটা হচ্ছে এর স্টোর করে রাখা। অর্থাৎ কারেন্টটা যে এই ভোল্টেজকে ফলো করে করে চলবে, এর জন্য সেই উপায়টা আর নেই, যেহেতু এই কারেন্টটা স্টোর করে রেখে দিয়েছে, ওর জন্য ল্যাগটা খেয়ে যাচ্ছে। তাহলে এটাও থিওরিটিক্যালি বলা যেতে পারে যে আমার এ যে কারেন্টটা ধরে রেখেছে সেটা এই দিকে পাঠিয়ে দিচ্ছে, আবার এদিক দিয়ে পাঠাচ্ছে, আবার এদিক দিয়ে পাঠাচ্ছে। তো যেহেতু এর পাওয়ারটা, মানে এ যে চার্জটা এখানে ধরে রেখেছিল সেটাকে এইদিকে পাঠিয়ে দিচ্ছে, ওই জন্য এই কথাটাকে, টার্মটাকে এইভাবে বলা হয় দ্য পাওয়ার হুইচ মুভস ব্যাক অ্যান্ড ফ্রন্ট বিটুইন দ্য লোড অ্যান্ড সোর্স। লোড আর সোর্স মধ্যে সবসময় পাওয়ারটা এরকম যেতে থাকে, আসতেই থাকে, ধরা যায় না ওটাকে, ওই জন্যই ধরা যায় না। এই যে টার্মটা বলছি আমি, যেটাকে আমি ফিল করতে পারি না, ফিল করতে না পারবো ওটা হচ্ছে আমি ধরা যায় না, এবং না ধরতে পারার কারণ হচ্ছে এইটা। তো সবসময় এটা অল্টার করতে থাকে, এটাকে এইভাবে টার্মে রিপ্রেজেন্ট করা হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমার পাওয়ারের কনসেপ্ট। অলরেডি কনসেপ্টটা কিছুটা দিয়ে দিয়েছি, এবং এইগুলো তোমরা জানো যে এই পাওয়ার ট্রায়াঙ্গেলটা তোমাদের বলেছিলাম, এটা অ্যাক্টিভ পাওয়ার, দেখো এটা রিয়েল অ্যাক্সিসে আঁকা, আর এটা দেখো ইমাজিনারি অ্যাক্সিসে আঁকা। অর্থাৎ এটা যদি পি হয়, আর এটা যদি কিউ হয়, এটা যদি এস হয়, অ্যাপারেন্ট পাওয়ারটাকে আমি যদি এস দিয়ে ডিনোট করি, তাহলে আমি বলতে পারি দেখো এস ইকুয়াল টু পি প্লাস জে কিউ। বুঝতে পারছো যে এটা
হচ্ছে আমার রিয়াল টার্ম, আর এটা হচ্ছে আমার ইমাজিনারি টার্ম। এই যে কিউটা ইমাজিনারি টার্ম। কমপ্লেক্স অ্যালজেব্রাতে তোমরা অলরেডি এই রকম ইকুয়েশন তোমরা দেখেছো, এবং এখানেও এই একইভাবে ইকুয়েশনটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। এবং এই যে এস ইকুয়াল টু পি প্লাস জে কিউ, সেখানে আমি যদি বলি যে ট্রু পাওয়ারের ভ্যালু কত, ম্যাগনিটিউডটা কত, এটা সবাই জানো। ম্যাগনিটিউড আসতে গেলেই এটা এই জিনিস করে দিতে হবে, এবং অলরেডি এটা দিয়ে তোমাদের আগের দিন বলে দিয়েছি, ঠিক আছে। তো ডেফিনিশন অফ অ্যাক্টিভ পাওয়ার যখন আমি বলা হবে, বলছে দ্য পাওয়ার হুইচ ইজ ডিসিপিয়েটেড অর ডু দ্য ইউজফুল ওয়ার্ক ইন দ্য সার্কিট। যেটা কাজ সার্কিটের মধ্যে ইউজফুল ওয়ার্ক, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমি সার্কিটের মধ্যে কাজে লাগাতে পারছি, সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। এটা ওয়াটে রিপ্রেজেন্ট করা হয়, বা বড় ইউনিট হলে মেগাওয়াট, বুঝতে পারছো, এবং পি দিয়ে ডিনোট করা হয়, এবং এইটা হচ্ছে ভিআই কস ফাই। খেয়াল করে দেখো, এইটাই হচ্ছে আই স্কোয়ার আর। তার কারণটা কি? তার কারণটা আমি অলরেডি বলেছিলাম, যে ধরো কারণটা আমি অলরেডি এভাবে বলেছিলাম, যে মনে করো আমার সার্কিটে এটা রেজিস্টার, এটা ইন্ডাক্টর। তাহলে আমি যখন এখানে কোন একটা এসি ওয়েভফর্ম দেব, তখন এখানে একটা মনে করো রেজিস্ট্যান্স রয়েছে, এখানে মনে করো একটা রিঅ্যাক্ট্যান্স রয়েছে। আমি যে টার্ম, একদম ইমাজিনারি টার্ম বলে একবারে জে বলে দিলাম, অর্থাৎ আমি বলে দিলাম যে আমার টোটাল ইম্পিডেন্স জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্স। কারো বুঝতে অসুবিধা নেই তো এই ইকুয়েশনটা? জাস্ট ইম্পিডেন্স আকারে পুরো লিখেছি আর কি, টোটাল ইম্পিডেন্সটা। এবার দেখো যে যদি আমি ভেতর দিয়ে সার্কিটের ভেতর দিয়ে কারেন্ট পাঠাই, হিট কিন্তু হবে, তৈরি হবে এই জায়গাটায়। অর্থাৎ আমি যদি দেখি যে কোন জায়গাটা হিটেড হবে, দেখবি এই জায়গাটা হিটেড হয়েছে, এই জায়গাটা। অর্থাৎ এই যে পাওয়ারটা, সেই পাওয়ারটা রিয়াল পাওয়ার, এই রিয়াল ওয়ার্ল্ডে এক্সিস্টেন্স রয়েছে, আর সেটাই হচ্ছে তোমার এই অ্যাক্টিভ পাওয়ার পি। অর্থাৎ এখানে যে হিট তৈরি হবে, গরম হিট, হিট যে এনার্জিটা তৈরি হবে, সেই হিট এনার্জিটা তৈরি হবে এই অ্যাক্টিভ পাওয়ার থেকে তৈরি হবে। সেই জন্য যে অ্যাক্টিভ পাওয়ার, যাকে আমি বলছি ভিআই কস ফাই, যেটাকে আমি বলছি বেসিক্যালি, সেইটা হচ্ছে নাথিং বাট আই স্কোয়ার আর। কারণ এই আই স্কোয়ার আর তোমরা অলরেডি জানো, আই স্কোয়ার হচ্ছে হিট যেটা তৈরি হয়, মানে হিট নয়, মানে আই স্কোয়ার আর টি মানে হিট, তো আই স্কোয়ার আর মানে হচ্ছে হিটের জন্য যে পাওয়ারটা, যে পাওয়ারটা রেজিস্ট্যান্সের মধ্যে কনজিউম হচ্ছে। তো যেহেতু যেটা রেজিস্ট্যান্সের মধ্যে কনজিউম হচ্ছে, সেটাই যেহেতু আমার হিটের জন্য দায়ী, যে পাওয়ারটা, সেইটার জন্যই ওটাই হচ্ছে আমার, দেখো রিয়েল ওয়ার্ল্ডে তার রেজিস্ট্যান্স রয়েছে, তখন আমি তাকে বলছি, এটাকে আমি বলছি অ্যাক্টিভ পাওয়ার। অর্থাৎ আই স্কোয়ার আর রেজিস্ট্যান্সের মধ্যে যেটাই কনজিউম হচ্ছে, তাকে আমি বলছি আমার অ্যাক্টিভ পাওয়ার, তাই না? অপর দিকে দেখো, সোর্স আর লোডের মধ্যে যেটা মুভ করে, চলতেই থাকে, তাকে আমি বলছি রিঅ্যাক্টিভ পাওয়ার, মুভস বিটুইন দ্য সোর্স অ্যান্ড লোড। এবং দ্য পাওয়ার ইজ নট ডুইং এনি ইউজফুল ওয়ার্কস অন দ্য লোড, লোডের মধ্যে কোনো কাজ করতে পারে না এটা। এবং কিউ, সেটাকেই রিঅ্যাক্টিভ পাওয়ার দিয়ে বলা হয়, তার ইউনিট ভার। এবং তোমার এইটাই বলছে যে এই রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে সেখানেই দেখবে যেখানে ইন্ডাক্টর রয়েছে। দেখো ইন্ডাকশন মোটর, ট্রান্সফরমার বা সলিনয়েড, যেখানে তোমার এরকম যাতে ইন্ডাক্টর রয়েছে, সেখানে এই জিনিস তুমি দেখতে পাবে। এবং বক্তব্য হলো যে আমার যদি এইটা আরএল সার্কিট হয়, ইন্ডাক্টর যা আঁকলাম, দাঁড়াও ভালো করে আঁকি, ও পুরোটা গেল। ধরো আমি একটা ইন্ডাক্টর রেখেছি, ঠিক আছে, এখানে একটা এস সাপ্লাই দিয়েছি। তো যে পাওয়ারটা রেজিস্ট্যান্সের মধ্যে কনজিউম হলো, তাকে আমি বললাম অ্যাক্টিভ পাওয়ার। অ্যাকর্ডিংলি আমি কথাটা বলতে পারি যে এইটা হচ্ছে একটা এমন জিনিস যার মধ্যে কোনো ইউজফুল পাওয়ার এর মধ্যে হয়নি তৈরি। আমি বলতে পারি যে এর মধ্যে যে পাওয়ারটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে আমার রিঅ্যাক্টিভ পাওয়ার, ভিআই সাইন ফাই। কারণ তোমরা তো বুঝে গেছো যে ইন্ডাক্টর, ক্যাপাসিটার, এদের মধ্যে এইসব এরা আসার জন্যই তো এগুলো। আর রেজিস্ট্যান্সের মধ্যে যেটুকু আছে, এটুকু একদম পিওর অ্যাক্টিভ পাওয়ার।
একবারে একদম পিওর অ্যাক্টিভ পাওয়ার। আর এদের মধ্যে যেগুলো আছে একদম একবারে রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে এটাকে বলছে ভিআই সাইন ফাই। এটাকে যেমন আমি বলে দিয়েছিলাম যে আইস, মানে এটা যদি আর হয়, এটা যদি জে এক্স হয়, আমি যেমন এটাকে আই স্কোয়ার আর বলছিলাম, তাহলে এর মধ্যে কত পাওয়ার কনজিউম হতে পারে? আই স্কোয়ার এক্স, আই স্কোয়ার এক্সেল ধরো, শুধু ইন্ডাক্টর নিয়েছি আমি এখানটায় এক্সেল। তাহলে এই যে পাওয়ারটা আই স্কোয়ার এক্সেল, এটা আমার হয়ে গেল আমার রিঅ্যাক্টিভ পাওয়ার। ঠিক আছে। যদি সার্কিটটা ধরো ক্যাপাসিটিভ সার্কিট হয়, সেক্ষেত্রেও একই জিনিস হবে, বুঝতেই পারছো। সেক্ষেত্রেও এখানে যেটা তৈরি হবে সেটা আমার হচ্ছে তোমার অ্যাক্টিভ পাওয়ার, আর এখানে যে পাওয়ারটা, অর্থাৎ এইটার অ্যাক্রসে যে পরিমাণ পাওয়ারটা কনজিউম হবে এইটার অ্যাক্রসে, তো দেখো সেটা পুরোপুরি রিঅ্যাক্টিভ পাওয়ার। এটা যদি আমি জে এক্স সি বলি, তাহলে এখানেও হয়ে যাচ্ছে তোমার কিউ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে আই স্কোয়ার এক্স সি। অ্যাকচুয়ালি আই স্কোয়ারে জে এক্স সি, এখানে জে এক্সএল হবে, এটা জে এক্স সি হবে। আমি যেটা এখন জাস্ট বললাম না, আমি জাস্ট শুধু ম্যাগনিটিউডটা বলছি, যে টার্মটা বলছি না আমি ধরো। তো সেইটা হয়ে যাচ্ছে যে এই যে পাওয়ারটা, সেখানে হয়ে যাচ্ছে এটা তোমার রিঅ্যাক্টিভ পাওয়ার। আবার আগের দিন তোমরা দেখেছো যে এইখানে যে পরিমাণ পাওয়ারটা কনজিউম হয় রেজিস্ট্যান্সের মধ্যে, সেই পাওয়ারের ক্ষেত্রে ভি যেদিকে থাকে, আই একদম তার উপরে থাকে, তাই না? ভি যেদিকে, আই একদম তার উপর দিকে, মানে একবারে এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই, একবার অ্যাঙ্গেলটা অলমোস্ট জিরো, অলমোস্ট নয় পুরোপুরি জিরো। এটা ভি আর এটা মনে করো আই। এইগুলোই রেজিস্ট্যান্সের মধ্যে, রেজিস্ট্যান্সের নেচার, সেই জন্য রেজিস্ট্যান্সের মধ্যে যে পাওয়ারটা হবে সেটা সবসময় এটাই হবে। এবং আই তো নয়, আই এর কস পার্টটা, আই কস ফাই। অপরদিকে একটা জিনিস দেখো, যে ইন্ডাক্টরের মধ্যে যেটা হবে আবার ক্যাপাসিটরের মধ্যে যেটা হবে, তা আবার কিন্তু নেচারটা আলাদা। আলাদা মানে কি? দাঁড়াও, আলাদা মানে আমি বলতে চাইছি এই জিনিসটা, অর্থাৎ যদি ইন্ডাক্টর থাকে, ধরো তোমার এইটা মনে করো ভি, তাই না? মনে করো যদি ইন্ডাক্টর থাকে, দেখো তাহলে দেখো কারেন্ট কোন দিকে হয়, ওপর দিকে না নিচের দিকে? একটু বলো তো কোন দিকে হয়? ইন্ডাক্টরের ভেতরে যে কারেন্টটা কোন দিকে হয়? 90 ডিগ্রি ল্যাগিং না 90 ডিগ্রি লিডিং? তো কারেন্টে 90 ডিগ্রি ল্যাগিং করবে, ল্যাগিং করবে। অর্থাৎ এ বাবা কেটে ফেললাম। আচ্ছা জ্যামবোর্ডটা করি। সেক্ষেত্রে আমার কিরকম হবে, ধরো আমার যদি এটা ইন্ডাক্টর হয়, তো ইন্ডাক্টরের জন্য আমার যেটা হবে, আমার ভোল্টেজ যদি এদিকে থাকে, তাহলে কারেন্টটা আমার 90 ডিগ্রি ল্যাগ করবে সিম্পলি। আবার অপর দিকে দেখো, যদি আমার ওটা ক্যাপাসিটার হতো, তাহলে বুঝতে পারছো কারেন্টটা তো 90 ডিগ্রি উপর দিকে লিড করবে না। এবার মনে করো একটা সার্কিটে কিরকম হলো, একটা সার্কিটে মনে করো আরও আছে, হ্যাঁ, এলও আছে, আর মনে করো সিও আছে, দুজনেই আছে, তিনজনই আছে, বা ছবিটাকে এইভাবে না এঁকে মনে করো আর আছে, দেন আমার এল আছে, দেন আমার সি আছে, আর এল সি তিনজনই রয়েছে মনে করো একটা সার্কিটে, যেখানে আমি এসি চার্জ করেছি। তাহলে বুঝতেই পারছো যে তিনজনের ভেতর দিয়ে কিন্তু কারেন্টটা দেখো একই যাবে, তিনজনের ভেতর দিয়ে সেম কারেন্ট আমার যাবে। কিন্তু আমি যদি আলাদা আলাদা করে একবারও ভেবে থাকি, এটা সিরিজ সার্কিট তো, তাহলে তিনটা ভেতর দিয়ে সেম কারেন্ট যেতে বাধ্য, তোমার কিচ্ছু করার নেই। যদি এখন আমি ইন্ডাক্টরের কথা ভাবতাম তাহলে এদিকে হতো, যদি ক্যাপাসিটারের কথা ভাবতাম তাহলে এদিকে হতো, আর রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে তো সবসময়ই এদিকে, তাই না? কিন্তু খেয়াল করে দেখো, জাস্ট এদেরকে একটু ভালো করে দেখো, এইটাকে এবং এইটাকে। ধরো যদি শুধু ইন্ডাক্টর থাকে তাহলে কারেন্টটা এদিকে হবে, 90 ডিগ্রি ল্যাগিং হবে। যদি শুধু ক্যাপাসিটার থাকতো, তার বেশি জোর হতো, তাহলে কারেন্টটা ওই দিকে হতো। যদি দুজনেই থাকে, তাহলে তোকে একজনের এফেক্ট অন্যজন দেখো মিনিমাইজ করে দেবে। কি হয়, একটা দড়িকে ধরে যদি দুজন দুদিকে টানে সমানভাবে, যে এদিকে যত টানছে
এদিকেও তত জোর টানছে। তাহলে কি হয়, এটা এর জায়গা এখানেই থাকে, ও আর মুভ করে না। তাহলে একটা ভেক্টর ধরো এদিকেও যতটা এদিকেও ততটা, তাহলে কি হবে, ওরা একে অপরকে মিনিমাইজ করে দেবে। অর্থাৎ দুজনের রেজাল্ট্যান্সে আলটিমেটলি রেজিস্ট্যান্সের জন্য যেদিকে দাঁড়ায় সেদিকেই টোটাল কারেন্টটা দাঁড়াবে। তখন আমরা, এবং সেটা কখন সম্ভব, যখন রেজিস্ট্যান্সের জোর অর্থাৎ এক্সএল এবং ক্যাপাসিটার যখন এর ক্ষমতা আর এর ক্ষমতা সমান হয়ে যাবে, অর্থাৎ দেখো এক্সএল ইকুয়াল টু যদি এক্স সি হয়ে যায়, যদি ধরো এর ক্ষমতা আর এর ক্ষমতা সমান হয়ে যায়, অর্থাৎ দুজনের এই রিঅ্যাকট্যান্স যদি সেম হয়ে যায়, তখন দেখো আমার টোটাল যেটা ভ্যালুটা দাঁড়াবে যে তোমার জেড ইকুয়াল টু, আমরা যেটা আমি বলতাম তিনটেই থাকে, তখন আমি বলবো আর প্লাস জে এক্স এল মাইনাস জে এক্স সি। দেখো খেয়াল করে দেখো, একজন কিন্তু পজিটিভ আর একজন কিন্তু নেগেটিভ, তাদের কারণটা আর কিছুই নয়, দুজনের দুদিকে এরকম নেচার, একজনের নেচার এই দিকে আর একজনের নেচার এই দিকে, ওই জন্য একজনকে পজিটিভ ধরা হয় একজনকে নেগেটিভ ধরা হয় তাদের রেজিস্ট্যান্স গুলো। তো মানে রেজিস্ট্যান্স নয়, মানে রিঅ্যাকট্যান্স গুলো একজনের পজিটিভ ধরা হয় একজনের নেগেটিভ ধরা হয়। যদি খেয়াল বুঝতে পারছো যে যদি ধরো এক্সএল আর এক্সি দুজনেরই সমান ক্ষমতা হয়ে যায়, অর্থাৎ এক্সএল ইকুয়াল টু যদি এক্সি হয়ে যায়, তাহলে দেখো কি হবে, এই টোটাল টার্মটা দেখো 0 হয়ে যাবে। সেক্ষেত্রে জেড ইকুয়াল টু হবে শুধুমাত্র আর, শুধু আর। অর্থাৎ তখন সেখানে সেই সার্কিটে ক্যাপাসিটার এবং ইন্ডাক্টর থেকেও নেই, আছে কিন্তু নেই, মানে দুজনকে একদম একবারে মানে একজন একজনকে নেগলেক্ট করে, মানে একদম নিউট্রাল করে দিয়েছে। স্যার তাহলে তখন রেজিস্টিভ সার্কিট হয়ে যাবে তো স্যার? একদম পিওর রেজিস্টিভ সার্কিট হয়ে যাবে তখন। এই ঘটনাটাকে বলা হয় রেজোনেন্স। সার্কিট থিওরিতে তোমাদের পড়ানো হবে, এটাকে বলা হয় রেজোনেন্স। যদি কখনো এরকম হয়ে যায় যে দুটো রেজিস্ট্যান্স এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সমান হয়ে যায়, তখন একে অপরকে পুরো একদম জিরো করে ফেলে, একদম মানে ডিমিনিশ করে ফেলে যাকে বলে। সার্কিটটা সেক্ষেত্রে পিওর রেজিস্টিভ সার্কিট হয়ে যায়। তখন দেখা যাবে যেদিকে ভি সেদিকেই আই, এবং এর পাওয়ার ফ্যাক্টর তখন 1, অর্থাৎ cos 0 cos ফাইটা সেক্ষেত্রে দেখো 1, মানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর রেজিস্টিভ সার্কিট। এরকম হতেই পারে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমার এখানে কিন্তু ইন্ডাক্টর, এবার যে কোনো সার্কিট নাও, সেখানে তোমার ইন্ডাকটিভ নেচারও পাবে ক্যাপাসিটিভ নেচারও পাবে। এবার তোমাকে দেখতে হবে যে কোন নেচারটা বেশি বা কোন নেচারটা কম। যদি দেখো যে ধরো ইন্ডাকটিভ নেচার প্রচন্ড বেশি, ক্যাপাসিটিভ নেচার সেখানে কিছুই করতে পারেনি, অর্থাৎ তোমার এই ছবিটা যদি এখন এরকম হয়, ধরো এই যে ছবিটা আমি এঁকেছি, আচ্ছা ফ্রেশ করে রাখি, ধরো তোমার ইন্ডাক্টরের জোর অনেক বেশি ইয়ে হয়ে গেল, বেড়ে গেল, আর ক্যাপাসিটরের জোর অনেক মনে করো কমে গেল। মনে করো এটা তোমার ছিল ভি, এবার মনে হয় ইন্ডাক্টরের খুব বেশি জোর, অর্থাৎ এক্সএল ইজ গ্রেটার দ্যান ইয়োর এক্সসি, মনে করো এরকম কেস হয়েছে, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের থেকে বেশি। তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যদি কম হয়, তখন ওর জোরটা ধরো কম, অনেক ছোট, হ্যাঁ। আর ইন্ডাক্টর যেহেতু অনেক বেশি, ওর জোরটা মনে করো অনেকটাই বেশি। তাহলে বুঝতেই পারছো যে এই দুটো ভেক্টর মিলিয়ে কি হবে। ধরো এটা যদি তোমার এ ভেক্টর হয় আর এটা যদি বি ভেক্টর হয়, তাহলে রেজাল্ট্যান্ট জিনিসটা কিরকম দাঁড়ায়, রেজাল্ট্যান্ট জিনিসটা এভাবে দাঁড়াতে পারে যে সাপোজ দিস ইজ ইয়োর ভি অ্যান্ড দিস ইজ সামথিং লাইক দিস এ মাইনাস বি, তাই না? ছোট হয়ে গেল না, দুটো মিলিয়ে ছোট হয়ে গেল। আর অপরদিকে ধরো সার্কিটের রেজিস্ট্যান্সও মনে করো ছিল, রেজিস্ট্যান্সের জন্য যেদিকে থাকার তার দিকে ছিল, যে দুটো মিলিয়ে দুটো রেজাল্ট্যান্ট এবার হবে। তাহলে তোমার এইটা হবে, তাহলে দেখো রেজাল্ট্যান্ট, হ্যাঁ, দিস ইজ ইয়োর অ্যাকচুয়াল আই and this is your angle. আমি যেটা বলতে চাইছি যে সেক্ষেত্রে সার্কিটটা মধ্যে দেখা যাবে যে আমার যদি ইন্ডাকটিভ নেচারটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ক্যাপাসিটিভ নেচারটা তাকে একটু সাপ্রেস করলো। দেখো ইন্ডাকটিভ নেচার যতটা ছিল, ক্যাপাসিটর কিন্তু ততটাকে সাপ্রেস করে দিয়েছে, তবেই না এটা একটু ছোট হয়েছে সাইজে, এ মাইনাস বি হয়েছে।
আর রেজিস্ট্যান্স যেদিকে ছিল এই দুজন মিলিয়ে তার রেজাল্টেন্ট যেটা, তাহলে এই আমার তখন সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরটা এরকম নেচারে দাঁড়াবে। এবার ধরবো কি মানে তোমার কি জেনারেল আইডিয়া থেকে তোমার কি মনে হয় এইটা হলে ভালো নাকি এইটা হলে ভালো? এইটা যদি ভি হয়, এইটা মনে করো আই, এইটা হলে ভালো, কোনটা ভালো? আমি বলছি এটা ভালো না এটা ভালো, কোনটা ভালো? বুঝতেই পারছো স্বাভাবিকভাবে এটাই তো ভালো না। যেমন আগের দিন কি একজন বললো যে স্যার আমার বাড়িতে পাওয়ার ফ্যাক্টর 1 দেখাচ্ছে, ভালো তো, অ্যাক্টিভ পাওয়ার সব খুব অ্যাক্টিভ পাওয়ারটাই পুরোটা অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার নাই, ভালো তো ওটা। তাহলে যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই এটা ভালো। তাহলে আমি দেখো করতে আমার কিন্তু এটা আমার হাতে আছে, চাইলে করতে পারি। অর্থাৎ তোমার এই যে তোমার কি বলে এই যে ইয়েগুলো ইন্ডাকটিভ, ধরো তোমার সার্কিটে আমার ইন্ডাকটিভ নেচার বেশি ছিল, আমি ইচ্ছে করে কি করলাম ক্যাপাসিটিভ নেচারটাকে বাড়িয়ে দিলাম। ক্যাপাসিটিভ নেচারকে এই কারণেই বাড়ালাম যাতে করে আমার এই ইন্ডাকটিভ নেচার আর ক্যাপাসিটিভ নেচার দুজনকে একদম ডিমিনিশ করে ফেলতে পারে, যে সার্কিটের সেক্ষেত্রে যতটা সম্ভব আর কি ইয়ে করা যায়। ধরো আমি চাইছি পাওয়ার ফ্যাক্টরটাকে আরো বাড়াতে চাইছি, অর্থাৎ আমি চাইছি যে অ্যাঙ্গেলটা আরো কমে আসুক, তাহলে আমি সিম্পলি কি করব, আমি ধরো ক্যাপাসিটিভ নেচারকে আরো একটু বাড়িয়ে দিচ্ছি, ধরো আরো বেশি ক্যাপাসিটার ব্যাংক আমি সিস্টেমে অ্যাড করছি, তাতে করে ক্যাপাসিটিভ নেচারটাকে আমি একটু বাড়ালাম, যেই বাড়ালাম তখন দেখো এইটা হয়ে গেছে আরো ছোট। অর্থাৎ এক্ষেত্রে এখন সার্কিট এরকম হবে, এই যে তোমার ভি হয়, দেখো আইটা খুব ছোট, খুবই অল্প, এইটুকু আই তখন মানে ইন্ডাক্টরের কারেন্টটা, আর এইটা যদি তোমার রেজিস্ট্যান্সের যতটা ছিল এতটা। এবার এদের দুজনের ভেক্টর করো, দেখো রেজাল্টেন্টটা এরকম দাঁড়াবে, তাই না? এই দুটোর ভেক্টর করলে দেখো অ্যাঙ্গেলটা কমে এসছে, এটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, পরে পড়বে যে সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরটাকে বাড়ানো যায় কি করে, ওই ক্যাপাসিটার ব্যাংক অ্যাড করে, অর্থাৎ ক্যাপাসিটিভ নেচারটাকে বাড়িয়ে দিতে হবে। তো যাই হোক, বক্তব্যটা আমার হচ্ছে যে আমার টার্গেট থাকবে যে এই রিঅ্যাক্টিভ পাওয়ার ব্যাপারটাকে আমি যতটা সম্ভব যেন আমি কম করতে পারি, এইটা যতটা সম্ভব লো করতে পারি, এটাকে যতটা সম্ভব লো রাখতে পারবো, অটোমেটিক্যালি এই অ্যাক্টিভ পাওয়ারটা মানে পুরো যে অ্যাপারেন্ট পাওয়ারটা তার সঙ্গে অ্যাক্টিভ পাওয়ারটা কাছাকাছি আসতে পারবে যত এটাকে আমি লো করবো, এবং সেটাই আমাদের উচিত। ঠিক আছে, তার জন্য কি অ্যারেঞ্জমেন্ট সেগুলো পরে জানবো। আপাতত এখন যেটা বুঝতে পারছি আমি, যে আমার সিস্টেমে একটা যদি রেজিস্টার থাকে আর একটা যদি এরকম ইন্ডাক্টর বা ক্যাপাসিটার গোছের কিছু একটা থাকে, তাহলে এর ভেতর দিয়ে যে পরিমাণ কারেন্টটা যাচ্ছে অ্যাকর্ডিংলি পাওয়ার কনজিউম হচ্ছে। এবার যদি পাওয়ার কনজিউম হতে হয় সেটা কোথায় হচ্ছে, সেটা তো এইখানে হচ্ছে। অ্যাকচুয়াল যেটা আমরা রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্টেন্স পাচ্ছি, সরি এইটা অ্যাক্টিভ পাওয়ার, তো সেটা দেখো অ্যাক্টিভ পাওয়ারটা এইখানেই কনজিউম হচ্ছে, তাই না, এই রেজিস্ট্যান্সটার ভেতরে। তাহলে আমাকে একটা এমন মিটার বানাতে হবে সে যেন এই পাওয়ারটাকে দেখতে পায়, এইখান দিয়ে যে পাওয়ারটা সবসময় সোর্স টু লোড টু সোর্স যাতায়াত করছে, সেটা যেন ওই মিটারের মধ্যে ধরা না পড়ে, শুধু যেন মিটারের মধ্যে এইটুকুই ধরা পড়ে অ্যাক্টিভ পাওয়ারটা। এবার ধরো আমরা সেই আগের লেকচারটায় ফিরে গেলাম, ছবিটা দেখালেই বুঝতে পারবে, লেকচার 2 এ ছিল তো, ছবিটা আশা করি মনে পড়ছে সবার, এই ছবিটা যেটা ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট বলেছিলাম, এবং এখানেই তোমাদের ওয়াট মিটারটাকে অর্ধেক আমি পড়িয়ে ফেলেছিলাম এখানে অলরেডি, আজকে আর সেমন কিছু বলার নেই সেই কারণে। কারণ দেখো ওখানে অলরেডি মনে পড়ছে দুটো ফিক্সড কয়েল ছিল, একটা মুভিং কয়েল ছিল, ফিক্সড কয়েলের ভেতর দিয়ে আমরা কারেন্টটাকে পাঠাচ্ছিলাম আর মুভিং কয়েলের অ্যাক্রসে ভোল্টেজটাকে দিচ্ছিলাম। এবার যাতে এইখান দিয়ে খুব বেশি কারেন্ট চলে যেতে না পারে সেই জন্য এখানে একটা হাই রেজিস্ট্যান্স দিচ্ছিলাম, যাতে করে এখান এটার অ্যাক্রসে শুধু ভোল্টেজটা এসে দাঁড়ায়, কারেন্টটা যেন ম্যাক্সিমাম কারেন্ট এদিক দিয়েই যেতে বাধ্য হয়, এদিক দিয়ে কারেন্ট যাতে যেতে না পারে সেই জন্য খুব হাই রেজিস্ট্যান্স আমরা এখানে একটা দিয়েছিলাম এই জায়গাটাতে, এবং একটা ছিল ভোল্টেজ কয়েল, একটা ছিল কারেন্ট কয়েল, এবং এখানে যে পরিমাণ ডিফ্লেকশন টর্কটা তৈরি হয়েছিল সেটা দেখো এর ভেতর দিয়ে যদি I1 কারেন্ট যায় আর এর ভেতর দিয়ে যদি I2 কারেন্ট যায়, তাহলে I1 I2 দুটোর সাথেই মানে যেটা টর্ক তৈরি ছিল TD ছিল প্রপোর্শনাল টু I1 I2, অর্থাৎ এই I1 যেটা সেটা কারেন্ট সিগন্যাল আর I2 যেটা সেটা দেখো ভোল্টেজ সিগন্যাল।
এবং সেই জন্যই যে পরিমাণ ভোল্টেজ আমি প্রোভাইড করছি আর যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, সেই ভি এবং আই এই দুটো গুণ হয়ে আমার এখানে পাওয়ারটা দেখাতো। এটা তোমরা পড়েছিলে, অ্যাকর্ডিংলি এই ছবিটাও তোমরা দেখেছিলে। ছবিটা পরিষ্কার দেখেছিলে যে আমার কি আছে, 3টে কয়েল আছে। এটা একটা মুভিং কয়েল, অর্থাৎ এটা তোমার হচ্ছে ভোল্টেজ কয়েলটা, যেটা মুভিং কয়েল বলছি, তার সাথে রেজিস্ট্যান্স লাগানো আছে, এটা এখানে দেখাইনি। আর এইটা হচ্ছে কারেন্ট কয়েল। তো কারেন্ট কয়েলের তারটা এই দিক দিয়ে এসেছে, অনেকগুলো পেঁয়াজ খেয়ে আবার এই দিক দিয়ে এসেছে, আবার অনেকগুলো পেঁয়াজ খেয়ে দিক দিয়ে বেরিয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার কারেন্টের কয়েল। এবং এটা কিভাবে কাজ করে মোটামুটি আমি জাস্ট বলেছিলাম আর কি। তো সেই ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টটাই আবার আছে। জিনিসগুলো অলরেডি জানা, আমি আর এখানে যা বক্তব্য হাবিজাবি লেখা আছে আমি আর বেশি কিছু বলছি না তোমার, ঠিক আছে। দেখো এখানে এটা এইটুকু শুধু জাস্ট একটু বলা আছে। হ্যাঁ, এই যেটা আসবে এই ওয়াট মিটারের কনস্ট্রাকশন, ডায়নামোমিটার টাইপ ওয়াট মিটার, তার কনস্ট্রাকশন আসবে, তার ওয়ার্কিং প্রিন্সিপাল আসবে, এই দুটো আসবে। সেক্ষেত্রে আমাকে এই ধরনের একটা ছবি আঁকতে হবে। কনস্ট্রাকশন বুঝতে পারছো, কনস্ট্রাকশন যা যা জানো সেগুলো লেখাই আছে অলরেডি, এগুলো নতুন কিছু নয় তোমাদের কাছে। এই একটা ফিক্সড কয়েল থাকে, তারপর দেন আমার একটা মুভিং কয়েল থাকে, আর যাতে এদিক দিয়ে বেশি কারেন্ট, সব কারেন্টটাই যেন এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যেন খুব লো পরিমাণ কারেন্ট যায়, ম্যাক্সিমাম কারেন্টটা যেন এদিক দিয়ে যায়, আর এখানে যেন খুব লো পরিমাণ কারেন্ট যায়, তার জন্য এখানে একটা খুব হাই রেজিস্ট্যান্স দেওয়া আছে এখানটায়। এবং অ্যাকর্ডিংলি ফিক্সড কয়েলের মধ্যে মুভিং কয়েলটা যে পরিমাণ টর্ক পাবে সেই টর্ক দিয়ে আমার এটা কাঁটাটা নড়বে, ঠিক আছে। এটা হচ্ছে ফিক্সড কয়েল, এটা বলা হয় মুভিং কয়েল। এই কথাবার্তাগুলো তোমাদের জানা আছে। এবং দেখো এখানে বলা আছে ফিক্সড কয়েলটা কানেক্টেড ইন সিরিজ আর মুভিং কয়েলটা হচ্ছে কানেক্টেড ইন প্যারালাল, ঠিক আছে। আর তোমার স্পিন্ডেলের সাথে একটা পয়েন্টার অ্যাটাচ করা থাকে যেটা ডিফ্লেকশন দেখায়, এবং মুভিং কয়েলটা লোডের সাথে প্যারালালে কানেক্টেড থাকে, এবং যেরকম ভোল্টেজ হয় প্রপোর্শনাল টু ভোল্টেজ, ক্যারিজ দ্য কারেন্ট প্রপোর্শনাল টু ভোল্টেজ, অর্থাৎ ওই কয়েলের ভেতর দিয়ে যদি আমার I2 কারেন্ট যায়, সেই I2টা হচ্ছে প্রপোর্শনাল, মানে ই, সেক্ষেত্রে দেখো ই ইকুয়াল টু, এই যে ইটা আমি প্রোভাইড করছি, ই ইকুয়াল টু দেখো I2 ইন্টু এইখানে যদি আর থাকে আর, মানে বলতে পারি যে আমার দিস I2 ইজ প্রপোর্শনাল টু ই, সেটাই এখানে লিখেছে যে ক্যারিজ দ্য কারেন্ট I2 প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ। আর হচ্ছে এটাকে যেন পোটেনশিয়াল কয়েল বলা হয়। আর এর সাথে কি থাকে, একটা হাই রেজিস্ট্যান্স থাকে টু লিমিট দ্য কারেন্ট থ্রু ইট, যেটা আমি বললাম এক্ষুনি। এবং যেটা ইনস্ট্রুমেন্টের সেন্সিটিভিটি অনেক বাড়িয়ে দেয়, ইত্যাদি ব্যাপার স্যাপার আছে। আর কি করছি, স্প্রিংটা কন্ট্রোলিং টর্ক প্রোভাইড করে, ঠিক আছে। এবং হচ্ছে they also serve the additional purpose of leading the current into and out of the moving coil, অর্থাৎ এটা বলতে চাইছি, এই ছবিটাকে এখানে আনলে ভালো হতো। তো দেখতে এখানে স্প্রিং এর অ্যাডিশনাল কাজ হচ্ছে, বুঝতেই পারছো যে আমার আরেকটা কি করে, এই যে নীল রঙের যে তারটা এসেছে মনে করো, এটা দিয়ে মনে করো ভোল্টেজের লাইনটা আসছে, সেটা নীল রঙের তারটা, নীল রঙের তারটা এদিক দিয়ে বার করেছে, এটা 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 ইয়ে কয়েলেরটা, কারেন্ট কয়েলেরটা, নীল রঙের তারটা এদিক দিয়ে ঢুকেছে, দিয়ে প্যাঁচ খেয়েছে, দিয়ে এই তলা দিয়ে এসে এইটা প্যাঁচে ঢুকেছে, প্যাঁচ খেয়ে এদিক দিয়ে বেরিয়ে গেছে, এটা ব্লু কালারের তারটা। আর এই ভোল্টেজ কয়েল, যেটা ভোল্টেজ কয়েলটা হচ্ছে এইটা, গ্রিন কালারে দেখায়, ভোল্টেজ কয়েলের কানেকশন থাকে স্প্রিং দিয়ে, এই স্প্রিং এর ভেতর পাক খেলো, যে পাক খেয়ে এই কয়েলটা চলে গেল, সেই কয়েলের ভেতর দিয়ে অনেকগুলো পাক, এই মুভিং কয়েলটার ভেতর দিয়ে অনেকগুলো পাক খাচ্ছে, পাক খেয়ে ওই দিকে স্প্রিং এর সঙ্গে অ্যাটাচ, সেই স্প্রিং থেকে ফাইনালি বেরিয়ে গেছে। অর্থাৎ এইটার নাম যদি এ দিই, এটার নাম যদি বি দিই, তাহলে এই এ বি টার্মিনালটা হচ্ছে এইটা, দিস অ্যান্ড দিস, এ অ্যান্ড বি। তাহলে মুভিং, ওই জন্যই কথাটা লিখেছে যে লিডিং দ্য কারেন্ট ইনটু অ্যান্ড আউট অফ দ্য মুভিং কয়েল, এই মুভিং কয়েলের যেটা ঢুকছে এবং বেরোচ্ছে
সেটাও ওই স্প্রিং এর ভেতর দিয়ে পাঠিয়ে দেয়, যেরকম আমরা অ্যামমিটারে পেয়েছিলাম। পিএমএমএস ইনস্ট্রুমেন্টটা দেখো খেয়াল করো ওরকমই ছিল, যে ওই স্প্রিং এর ভেতর দিয়েই টোটাল কারেন্টটাকে আমি পাঠিয়ে দিতাম। এটাও তাই করেছে, আর কিছু না। নর্মালি এয়ার ফ্রিকশন ড্যাম্পিং এগুলোর ক্ষেত্রে রাখা হয়। আর কন্ট্রোলটা দু রকমই করতে পারে, গ্র্যাভিটি কন্ট্রোল হতে পারে, স্প্রিং কন্ট্রোল হতে পারে। যদি স্প্রিং থাকে, মানে এই কন্ট্রোল টকটা যদি স্প্রিং থাকে তাহলে স্প্রিং দেওয়া, যদি থাকে তাহলে তোমার স্প্রিং কন্ট্রোল, আর যদি স্প্রিং না দিয়ে গ্র্যাভিটি থাকে তাহলে গ্র্যাভিটি কন্ট্রোল। সেক্ষেত্রে এই কয়েলটা ডাইরেক্ট অ্যাটাচ করা স্প্রিং এর ভেতর দিয়ে আর নয়। কিন্তু গ্র্যাভিটি কন্ট্রোল আমরা জানি যে প্রচুর এরর হতে পারে, ঠিকঠাক করে সোজা লেবেলিং করে না লাগলে এরর হবে, তো সেই জন্য বেটার হচ্ছে স্প্রিং কন্ট্রোল। গ্র্যাভিটি কন্ট্রোলটা অতটা বেটার মানে ঠিক নয়, নেওয়া হয় না। আর এয়ার ফ্রিকশন ড্যাম্পিং নেওয়া হয়, তো অনেক সময় এডি কারেন্ট ড্যাম্পিংও নেওয়া হতে পারে, যেগুলো তোমরা মোটামুটি আগেও বলেছি। এবং যেটা বল আমাদের এতক্ষণ অবধি ঠিক ছিল, অসুবিধা ছিল না। আমার কিন্তু একটা জায়গা মাথায় রাখতে হবে, যে আমি যে এই ওয়াট মিটার, এটার নাম হচ্ছে ওয়াট মিটার, কাজে আমি এখানে ওয়াট মাপবো, আমি কিন্তু রিয়াক্টিভ পাওয়ার মাপবো না। কাজেই আমাকে ভি জানতে হবে, আমাকে আমার মিটারটা যেন ভি, আই আর কস ফাই এই তিনটে টার্মকে যেন আমার ইনক্লুড করে, ব্যাস। বাকি কাজ থেকে ইনক্লুড করছে আমার দেখা দরকার নাই। আমার এই তিনটে টার্মকে যদি ইনক্লুড করে, তাহলে এদের সঙ্গে প্রপোর্শনাল হলেই আমার, আমি ডিফ্লেকশন টর্ক যদি ভি এর সাথে, আই এর সাথে এবং কস ফাই এর সাথে প্রপোর্শনাল হয়ে যায়, তাহলে আমি কিন্তু খুশি। আমাকে এই কাঁটাকে নড়াতে হলে, এই কাঁটাকে যদি নড়াতে হয় আমাকে, I have to provide some deflection torque TD. Now I have to ensure that this deflection torque TD should be proportional to V, also should be proportional to I, and also should be proportional to my cos phi. আমাকে দেখতে হবে যে এই তিনটে কন্ডিশন যেন স্যাটিসফাই করে, বাকি ব্যাস, তাহলে আমি নিশ্চিন্ত। এবং যদি এই তিনটের সঙ্গে তোমার এটা ডিফ্লেকশন টর্কটা ইয়ে করে দেয়, প্রপোর্শনাল হয়, তাহলে তোমার মাপতে আর কোনো অসুবিধা নেই, তখন কাঁটা যেখানে যাবে আমরা সেখানে আমরা রিডিং দেখিয়ে দেবে। ক্লিয়ার? তো ম্যাথামেটিক্যালগুলো সবসময় তোমাদের আমি আলাদা করেই দিই, ওর মধ্যে দিই না। তো ধরো এগুলো এখন ধরছি না, ধরো এই যে এইটা এখানে যেটা করেছে, ধরো এই ছবিটার জন্য যে I2 কারেন্ট কয়েলের ভেতর দিয়ে যেটা যাচ্ছে I2, আর তোমার প্রেসার কয়েলের ভেতর দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে I1। এবং দেখো আগের যে স্লাইডে এটাই কি ছিল, না এটা না, কোথায় ছিল, লেকচার 2 তে ছিল। ডায়নামোমিটার একটা ইয়ে দিয়েছিলাম না, এই যে টর্ক ইন ডায়নামোমিটার, একবার পিডিএফ বানিয়ে দিয়েছিলাম। দেখো এই পিডিএফটা তোমাদেরকে অলরেডি দেওয়া আছে, এবং সেখানে আমরা আগের দিন দেখেছিলাম এই যে এইটা খুব ইম্পর্টেন্ট, যে আমার ডিফ্লেকশন টর্ক টিডি, সেটা হচ্ছে আমার মানে সেটা কি এমনভাবে অ্যাপ্লাই হচ্ছে যে আমার থিটা মানে ডিফ্লেকশন যেটা হবে, কাঁটাটা যতটা নড়বে, ইজ প্রপোর্শনাল টু I1 এবং I2। অর্থাৎ এইখানে যে দুটো কয়েল আছে, সে প্রেসার কয়েলের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং কারেন্ট কয়েলের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, দুটোকেই কিন্তু দুটোর সাথেই প্রপোর্শনাল, দুটো গুণের সাথে। সেই জন্যই একটা আমার ওটা যে কয়েল, দেখো একটা কয়েলের ভেতর দিয়ে I1 যে কারেন্টটা নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু ভোল্টেজকে রিপ্রেজেন্ট করছে, প্রেসার কয়েল বা পোটেনশিয়াল কয়েল যেটাকে আমি বলবো। আর I2টা হচ্ছে কারেন্ট কয়েল, যে লোডটা যে কারেন্টটা কনজাম্পশন করছে, সেটা কারেন্ট কয়েলের ভেতর দিয়েই পাস করছে। অর্থাৎ এটা অ্যামমিটার, এটা ভোল্ট মিটার টেকনিক্যালি বললে। এবার অ্যামমিটারের যে ডিফ্লেকশন টর্ক আর ভোল্ট মিটারের ডিফ্লেকশন টর্ক দুটোই গুণ হচ্ছে, সেই জন্য আমার অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট করে কারেন্টটা দেখাচ্ছে। সেটা আমরা আগের দিনও কি জেনেছিলাম। আজকে আমার যেগুলো জানার বিষয়বস্তু আছে সেটা একটু দেখে নিই। এবং বলছে দেখো যে লেট I1 and I2 বি দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট। এই যে I1 আর I2 মানে একটা এর ভেতর দিয়ে কারেন্ট, একটা ওর ভেতর দিয়ে কারেন্ট, অসুবিধা নেই। আর একটা কি বলছে যে তাহলে, আরে হ্যাঁ,
এইটা যদি তোমার এইখানে যে কাঁটাটা আছে, যে কাঁটাটা নড়বে, তার মোমেন্টাম ধরো তোমার মানে ডিএম, আর এখানে থিটা বা এখানে এক্সটাকে অ্যাঙ্গেল আকারে নিয়েছে, থিটা হোক বা এক্স হোক যাই হোক, অ্যাঙ্গেলটাকে এক্স আকারে নিয়েছে, তাহলে কি পরিমাণ টর্ক লাগবে তার ফর্মুলা হচ্ছে এইটা। ঠিক আছে, ওই সি, যেটা সি গো, দেখো এখানে আগের দিন করেছিলাম না, কোথায় গেল, এটা কি আছে, এই যে টিসি কে ইন্টু আই ওয়ান আই টু, এই যে কে যেটাকে বলেছিলাম, দেখো ওটা স্প্রিং এর টর্ক ছিল, এই যে কে টু, তাহলে কে টু ইন্টু থিটা যদি হয়, তাহলে কে টুটা হচ্ছে আমার ওই ওই কনস্ট্যান্টটা, ওটাই হচ্ছে বেসিক্যালি ডিএম বাই ডিএক্স, আর কিছু না। তো যে পরিমাণ টর্ক পাচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি প্রপোর্শনাল টু আই ওয়ান ইন্টু আই টু। এবার প্রেসার কয়েলের ভেতর দিয়ে যে আই ওয়ান কারেন্টটা যাচ্ছে, এই যে আই ওয়ান কারেন্টটা যেটা যাচ্ছে প্রেসার কয়েলের ভেতর দিয়ে, তার ফর্মুলা দেখো আমার করেছি কি, আমি এবার মাথায় রাখতে হবে যে যতক্ষণ আমরা এই জিনিসগুলো পড়েছিলাম, অর্থাৎ এই যে জিনিসটা আমি যতক্ষণ পড়েছিলাম, ততক্ষণ এটাকে আমি ডিসি সার্কিটে ইউজ করছিলাম। অর্থাৎ এই যে তোমাদেরকে আগে যে পিডিএফটা দিয়েছি আমি, টর্ক ইন ডায়নোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট, সেখানে এই যে আই ওয়ান আই টু ব্যাপারটাকে আমি দেখিয়েছি, এখানে কিন্তু ডিসির কথা বলা হয়েছে, একটা ডিসি সাপ্লাই দেওয়া হচ্ছিল। এবার কিন্তু আমরা এসি নিয়ে ভাবছি, কাজে আমি ভি মানে এখন ভি ভাববো না, আমি এখন ভাববো ভি মানে ভি সাইন ওমেগা টি বেসিক্যালি। এবং আরো টেকনিক্যালি ব্যাপারটা বলতে গেলে, যে ধরো একটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম আছে এরকম, এবং ধরে নাও এইটা যদি তার এক্স অ্যাক্সিস হয়, তাহলে এইটাকে হচ্ছে ধরো মনে করো প্লাস ভি, আর এটা হচ্ছে মাইনাস ভি। ঠিক আছে, এবং আমি এখানে ধরো আলটিমেটলি পাচ্ছি ভি সাইন ওমেগা টি গোছের কিছু একটা পাচ্ছি। তো এই যে ভি সাইন ওমেগা টি গোছের কিছু একটা পাচ্ছি, সেটা তোমার টাইমের সাথে জাস্ট ব্যাপারটা ভ্যারিয়েবল। এবার আমি যদি ওটার মানে ধরো এখানে যে ভোল্টেজটাকে আমরা যখন ইয়ে আকারে রিপ্রেজেন্ট করতাম, আরএমএস আকারে রিপ্রেজেন্ট করতাম, তখন বলতাম ভি আরএমএস। আর যদি বলতো পিক কত, সেটাকে আমি বলতাম √2 ইন্টু ভি আরএমএস। তখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার ধরো এখানেই দেখাই, এটাই ঠিক আছে। সেক্ষেত্রে আমি যেটা করছি কি, যেটা পিক ভ্যালু, ঠিক আছে, মানে পিক ভ্যালু না, মানে যেটা আমার অ্যাভারেজ ভ্যালু যেটা নিচ্ছি, আমি অলরেডি √2 গুণ করে আমি ধরে নিচ্ছি যে এইরকম গোছের একটা ভোল্টেজ আমি মনে করো আমার ওর অ্যাক্রস অ্যাপ্লাই হচ্ছে, অ্যাপ্লাইড ভ্যালুটা হচ্ছে মনে করো এরকম গোছের একটা অ্যাপ্লাই হচ্ছে। আবার ওটা যদি অ্যাপ্লাই হয়ে থাকে, এই যে ভি সাইন ওমেগা টি, যেটা যদি আমি কারেন্ট দেখতে চাই, যে দেখি ওর ভেতরে কত কারেন্ট যাচ্ছে, তখন দেখো এই ভি সাইন ওমেগা টি, সেটাকে আমরা আর দিয়ে ভাগ করে দেবো, আর পি, যেখানে আমরা এইটা হচ্ছে আরপি, দেখো এই রেজিস্ট্যান্সটা, এর ভ্যালু যদি আমার আরপি হয়, পোটেনশিয়াল কয়েলের রেজিস্ট্যান্স, তাহলে আমি ওর ভেতর দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে আই টু, যেটা ও এক সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়াও, এইটাই ভুলে গেছে। এটা I1 হবে, প্রেসার কয়েলের ভেতর দিয়ে আমরা I1 নিয়েছি, এটা আমারই উল্টে গেছে। আসলে আগে যখন পড়ছিলাম তখন উল্টো ছিল, তো
এটাকে I2 করতে হবে। তো যাই হোক, যেটা বলছি সেটা হচ্ছে আমার যদি এই I1 যেটা সেটা হচ্ছে V বাই সিম্পলি RP করবো, যেখানে RP টা হচ্ছে তোমার প্রেসার কয়েলের রেজিস্ট্যান্স, এই যে পার্টিকুলার রেজিস্ট্যান্সটা, তাহলে সেক্ষেত্রে এর ভেতর যদি I1 কারেন্ট যায় আমি ওটাকে লিখতে পারি যে √2 আর V কত সিম্পলি দেখো V বাই RP, V এর জায়গায় V সাইন ওমেগা টি, আমি আর কিছু করিনি, ঠিক আছে। অপর দিকে দেখো যে মনে করো যে আমার জিনিসটা সেই সময় এরকম দাঁড়ালো যে আমার ভোল্টেজটা দাঁড়িয়েছে এইরকম অ্যাঙ্গেলে আর কারেন্টটা দেখে হলো, মনে করো ভোল্টেজটা দাঁড়িয়েছে এই অ্যাঙ্গেলে, অর্থাৎ 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার ভোল্টেজটা রয়েছে। তাহলে আমি সেক্ষেত্রে ভোল্টেজটাকে বলবো যে V সাইন ওমেগা টি প্লাস 0, তাই না? প্লাস 0টাকে তো আর লিখবো না, শুধু V সাইন ওমেগা টি লিখবো, সেই জন্য আমি ওটাকে লিখেছি সিম্পলি দেখো V সাইন ওমেগা টি বাই RP। কিন্তু খেয়াল করো কারেন্ট যেটা যাচ্ছে, মনে করো কারেন্টটা ল্যাগ করেছে হালকা, ধরো আমি এরকম একটা অ্যাঙ্গেলে ও ল্যাগ করেছে, ফাই অ্যাঙ্গেলে ল্যাগ করেছে, -5 অ্যাঙ্গেলে ও ল্যাগ করে গেছে, ল্যাগ যেহেতু করেছে মাইনাস, তখন আমি এক্ষেত্রে এটাকে কি বলবো, এর জায়গায় যে সাইনটাকে বলবো যে সাইন ওমেগা টি মাইনাস ফাই, তাই না? আই এর ব্যাপারটাকে এরকম বলবো আমি, না এটা। তো সেক্ষেত্রে দেখো আই এর জায়গায় আমি লিখবো যে √2টা যেমন আমি জাস্ট ইয়ে ভ্যালুটা নিয়ে নিচ্ছি, পি ভ্যালুটা, তো আই সাইন ওমেগা টি মাইনাস ফাই সিম্পলি, একটাকে আমি লিখছি শুধু ওমেগা টি আর একজনকে লিখছি আমি ওমেগা টি মাইনাস ফাই, তাহলে এইটা আমি পেলাম I1 আর এটাকে পেলাম আমি সিম্পলি I2, ঠিক আছে। এবার তাহলে আমার যদি এইটা আমার যদি ইকুয়েশন থাকতো যে টর্কের ইকুয়েশন ইকুয়াল টু I1 ইন্টু I2 ইন্টু dm বাই dx, তাহলে আমি ওটাকে এইভাবে লিখবো যে আমার টোটাল টর্কটা এইভাবে তখন লিখবো, দেখো এটা হচ্ছে ওই জাস্ট ওই I1 ইন্টু I2 করেছি, I1 এর ভ্যালু বসিয়ে দিয়েছি, দেখো I2 ভ্যালু বসিয়ে দিয়েছি, অর্থাৎ √2 ইন্টু V সাইন ওমেগা টি বাই RP ইন্টু √2i ইন্টু সাইন ওমেগা টি মাইনাস ফাই আর ইন্টু dm dx, টর্ক ইকুয়াল টু, ঠিক আছে। এবং দেখো এই যে টোটাল গুণটা করছি আমি, এই যে ভাই সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি মাইনাস ফাই যেটা, তো দেখো এই গুণটা করতে গিয়ে ওটা আলটিমেটলি এই যে √2 হয় 2 মানে 2 সাইন আর এটা সাইন ওমেগা টি মাইনাস ফাই, ওখান থেকে আসতে দেখবে এখানে টোটালটা 2 কেটে গিয়ে কস ফাই এর ফর্মুলা চলে আসে, জাস্ট এই দুটোকে গুণ করবে দেখবে কস ফাই এর ফর্মুলা চলে আসছে, ঠিক আছে। ওই তোমরা যে আগে সাইন কসের যে যোগ গুণ ভাগ করেছো সেই যোগ গুণটা করে দেখবে জাস্ট এই ফর্মটা ডাইরেক্ট চলে আসে, অর্থাৎ এটা চলে আসে টোটাল VI বাই RP ইন্টু কস ফাই ইন্টু dm dx চলে আসে, ডাইরেক্ট চলে আসে, তোমায় করতেই হবে না। কারণ ব্যাপারটা কি হয়, আমরা অবশ্যই জানি যে এইগুলো কিন্তু ভেক্টর, আমরা যে গুণটা করছি গুণটা ভেক্টর গুণ করছি, কারণ ফাই এই যে ফাই ফেজটা নিয়েছি তো ওমেগা টি প্লাস 0, এখান থেকে ওমেগা টি মাইনাস ফাই, তো অলরেডি যখন আমরা ফেজ নিয়ে সাইন কসের ক্যালকুলেশন করতে যাবো না, ওটা নিজেই ভেক্টর হয়ে যেতে বাধ্য, অর্থাৎ এই যে যখন গুণটা হবে অটোমেটিক VI cos ফাই এসে দাঁড়াবে, তোমরা সাইন কসের এই গুণ ভাগগুলো করে দেখো এটাই দাঁড়াবে, হতেই হবে এটা, এবং সেটাই হয়ে যাচ্ছে, তার অ্যাভারেজ ভ্যালু হয়ে যাচ্ছে তোমার VI RP cos ফাই। এবং এটা এই যে এটা ইন্টিগ্রেশন, এই টোটাল জিনিসটাকে যদি ইন্টিগ্রেশন করে দেখবো একদম পার্টিকুলার টাইমের জন্য এটা VI বাই RP ইন্টু cos ফাই হয়ে যাচ্ছে, তোমার এটা করে দেখাতে হবে না, জাস্ট এটা লিখলেই হবে যে এইখান থেকে আমরা এই জিনিসটা পেয়ে যাই, এবং অলরেডি দেখো cos ফাই জিনিসটা নিজে ইনক্লুডেড হয়ে গেছে। এবার বাকিটুকু তোমরা জানো যে ডিফ্লেকশন টর্কের সঙ্গে আমরা কন্ট্রোল টর্ক স্প্রিংটাকে যদি করে দিই, তাহলে আমার দেখতে পাচ্ছি যে আমরা যে থিটাটা ভি এর সাথে প্রপোর্শনাল, আই এর সাথে প্রপোর্শনাল আর কস এর সাথে প্রপোর্শনাল, তিনটের সাথেই প্রপোর্শনাল, কসটা আমাকে নিজে করতে হচ্ছে না, অটোমেটিক্যালি হবে। কারণ এই ছবিটাকে একটু দেখো ভালো করে, এই ছবিটা, সেটা হচ্ছে এই কাঁটাটা কতটা নড়বে সেটা দুটো টর্কের উপর ডিপেন্ড করছে। এর ভেতর দিয়ে যাওয়া মানে এটা হচ্ছে মুভিং কয়েলের ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, আমি যেটাকে এখন I1 বলে ডিনোট করলাম, I1 এর ভেতর দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেটা, এবং এই ফিক্সড কয়েল অর্থাৎ এই ভেতর দিয়ে I2 ভেতর দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেটা,
দুটোই কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে। কিন্তু যদি মাল্টিপ্লাই হতে হয়, আবার যদি এই I1 আর I2 দুটো যদি ফেজ ডিফারেন্স থাকে, অর্থাৎ এর ফেজটা হচ্ছে তোমার ধরো 0 ডিগ্রি, আর এইখান দিয়ে যে কারেন্ট আসছে তার ফেজটা হচ্ছে -5 ডিগ্রি, তাই না? কিন্তু যখন দুজনের শক্তিকে, দুজনের ক্ষমতাকে তোমাকে একসঙ্গে কাজে লাগাচ্ছ, দেখো এই স্প্রিং এর উপর যে পরিমাণ ডিফ্লেকশন টর্ক পড়ছে, এই টর্কটা যদি এর সাথেও সম্পর্কিত হতে হয় এবং এর সাথেও সম্পর্কিত হতে হয়, I1 I2 দুটোর সাথে, এবং স্বাভাবিকভাবে এই টিডি জিনিসটা কি? দেখো এই টিডি জিনিসটার হচ্ছে তোমার ফিজিক্যাল ওয়ার্ল্ড এক্সিস্টেন্স আছে, কারণ এটা কাঁটাকে নড়ায়, ডিফ্লেকশন করে, যেটাকে তুমি ফিজিক্যালি দেখতে পাও যে হ্যাঁ কাঁটাটা নড়ছে, মানে ওর তো ফিজিক্যাল ওয়ার্ল্ড এক্সিস্টেন্স আছে। যখনই ফিজিক্যাল ওয়ার্ল্ড এক্সিস্টেন্স থাকবে, তখনই একটা ভেক্টর যদি এই দিকে থাকে আর একটা ভেক্টর যদি এই দিকে থাকে, অর্থাৎ তোমার I1টা যদি এইদিকে থাকে, I2 যদি এইদিকে থাকে, ফিজিক্যাল ওয়ার্ল্ড এক্সিস্টেন্সের প্রশ্ন যখনই আসবে তখন ওরা নিজেরাই ভেক্টর সামেশন হয়ে যাবে, অর্থাৎ এইটা এইদিকে এসে I2 cos থিটা টার্মে আসবে, আসবে, তারপরে দুটোর গুণ হবে এবং সেই পরিমাণ টর্কটাই তুমি পাবে, যেটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখলে যে ওটাও তাই হয়েছে অ্যাকচুয়ালি এখানটায়, যে এই দুটো গুণ করে অটোমেটিক VI cos phi চলে আসতে বাধ্য, নিজে নিজে আসবে, তোমায় করতে হবে না। যেই চলে এলে তোমার তখন বাহ খুব ভালো, তোমাকে আলাদা বাইরে থেকে কিছুই লাগাতে হচ্ছে না, সিম্পলি এটার ভেতর দিয়ে এসি কারেন্ট পাঠিয়ে দেখো, একদম VI cos phi করে যেটা হয় সেটাই দেখাবে। কারণ আগেই বারবার বলছি যে আমার এই মিটারে কি হচ্ছে, মিটারটা কাঁটা নড়ছে, তো কাঁটা যদি নড়তে হয় তাহলে সেটা তো বেসিক্যালি ফিজিক্যালি একটা কাজ, যার ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে, এবং যার জন্য সে ফিজিক্যাল এক্সিস্টেন্সটা রয়েছে সেই ক্ষমতাটা কিন্তু অ্যাক্টিভ পাওয়ার, তাহলে অ্যাক্টিভ পাওয়ারই কিন্তু দায়ী কাঁটাকে নড়ানোর জন্য, কারণ অ্যাক্টিভ পাওয়ারের ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে আর সেই ফিজিক্যালি কাঁটাকে নড়াতে পারবে। এই রিঅ্যাক্টিভ পাওয়ারের যেহেতু ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, ওটা ইমাজিনারি টার্ম, ওর ক্ষমতা নেই কাঁটাকে নড়ানোর। ব্যাপারটা বোঝা গেছে? পুরো ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? ওকে, তাহলে ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টালে তোমাকে এই তার আমি আকার নোট আকার পরে দিয়ে দেবো, কনস্ট্রাকশন লিখতে হবে, ওয়ার্কিং লিখতে হবে, কনস্ট্রাকশন ওয়ার্কিং, আর ওই ম্যাথমেটিক্যাল যে এইটা দেখিয়েছি এইটা ম্যাথমেটিক্যাল, এটা বলতে হবে, ব্যাস। তাহলে আমার ডায়নামোমিটার ওয়াটমিটারটা কমপ্লিট। কারো কোনো বুঝতে অসুবিধা আছে যা বললাম আজকে? ওয়ার্কিং যেভাবে কাজ করেছে এটা, হ্যাঁ হ্যাঁ, ওয়ার্কিং প্রিন্সিপালটা না ওয়ার্কিংটা যেটা কিভাবে কাজ করছে ওই সেটা? টোটালটা নিয়ে একসঙ্গেই আসে, কনস্ট্রাকশন আর ওয়ার্কিং প্রিন্সিপাল একসঙ্গে আসে। কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপাল বললে তার সাথে কনস্ট্রাকশন বলতে হবে, কি করে কাজ করে ওটাও বলতে হবে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখে বলতে হবে যে এটা ভি এর সাথে প্রপোর্শনাল, আই এর সাথে প্রপোর্শনাল আর কস ফাই এর সাথে প্রপোর্শনাল, তিনটা নিয়ে একসঙ্গেই দেখাবে, যার জন্য আমি অ্যাক্টিভ পাওয়ার মেজার করতে পারবো এই সিস্টেমে। তিনটা নিয়ে বলতে হবে উত্তর তোমাকে, ঠিক আছে? বেশ, আমি এগুলো আপলোড করে দিচ্ছি। কারো কোনো বক্তব্য নেই এখান থেকে? স্যার বড় কোশ্চেন কত নম্বরে আসছে? এটা মনে হয় আসে 6 না 7 নম্বরে চলে আসে, এটা 1 2 3 4 5 6 9 মানে 8 দেখাবে, দেখে নি একবার। সবার নাম আছে দেখে নাও, দেখে নাও, কারোর নাম বাকি নেই তো? এই ইয়ের নাম নেই না? আছে আছে আছে, সবার তো নাম আছে এখানটায়, ব্যাস ওকে, ঠিক আছে, সবাই যাও তাহলে, আমি অ্যাটেন্ডেন্সটা তুলে নিচ্ছি।